সাদেক কায়েম একটি সাক্ষাৎকার দিয়েছেন লম্বা, তাকে সেখানে ৬টি প্রশ্ন করা হয়েছে। আবার সাদেক কায়েমকে নিয়ে ডাকসু নির্বাচন নিয়ে প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ভয় প্রকাশ করেছেন, ভয় পেয়েছেন, ভয় না আশঙ্কা প্রকাশ করেছেন। সাংবাদিক ইলিয়াস আসলে ডর ভয় নাই, আমি যা দেখেছি ডর ভয় যদি থাকতো তাহলে এই দেশ থেকে তাকে চলে যেতে হতো, মৃত্যুর পরোয়ানা নিয়ে এদেশে ঘুরে বেড়াতেন না। এদেশে তো হাজার হাজার সাংবাদিক আছে, তারা তো এই দেশে আছে, আবার বাড়ি গাড়িও করেছে। তাহলে ইলিয়াস কোন লেভেলের সাংবাদিক? সেই লোক ভয় পাইতে পারে, আশঙ্কা প্রকাশ করতে পারে, সেই জিনিসটা একটা ভাবনার বিষয় না। কথা হলো সাদেক কায়েমকে নিয়ে ইলিয়াস হোসেন কি আশঙ্কা পেলেন, কি ভয় পেলেন সেটি আপনাদেরকে বলছি। তার আগে সাদেক কায়েম যে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তাকে যে ৬টি প্রশ্ন করা হয়েছে, ৬টি প্রশ্ন আপনাদেরকে সংক্ষেপে বলি। তাকে প্রথমে প্রশ্ন করা হয়েছে ডাকসুর বিগত আগের ইলেকশনগুলোতে, মাত্র আগে তো ৭টা হয়েছে, এটা ৮ম সম্ভবত, এই আগের নির্বাচনের চাইতে এই নির্বাচনের পার্থক্যটা কি, এটার উত্তর দিয়েছেন সাদেক কায়েম। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে বর্তমানে ডাকসুর পরিবেশ কেমন, এই প্রশ্ন করা হয়েছে। তৃতীয় প্রশ্ন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকটগুলো কি, আর আপনি যদি নির্বাচিত হন তাহলে কি কি চমক দেখাবেন, এটা হচ্ছে ৪ নম্বর প্রশ্ন। ৫ নম্বর প্রশ্ন ছিল যে আপনাকে কেন, কোন কোন কারণে শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবে, আপনার প্রতি আগ্রহ দেখাবে, আপনার প্যানেলের প্রতি আগ্রহ দেখাবে। ৬ নম্বর প্রশ্ন ছিল আপনি যদি না জিতেন তাহলে কি ভূমিকা রাখবেন। চমৎকার প্রশ্ন করেছে, তার উত্তর হয়েছে চমৎকার। এই ৬টি প্রশ্নের সংক্ষেপে টাচ দিয়ে আপনাদেরকে তারপরে ইলিয়াস হোসেনের আশঙ্কা এবং ভয়ের সাবজেক্টে আমরা নিয়ে আলোচনা করব। এই যে দেখেন সাদেক কায়েমের পূর্ণাঙ্গ একাডেমিক একটি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি। সাদেক কায়েম বলেছে তিনি পূর্ণাঙ্গ একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেন। আমরা সরাসরি প্রশ্নে যাই। দেখেন তাকে প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে, বিগত ডাকসুগুলোর তুলনায় এবারের ডাকসু নির্বাচনের মধ্যে পার্থক্য কি। সাদেক কায়েম বলেছেন বিগত যে কোনো ডাকসু নির্বাচনের চাইতে এবারের নির্বাচনটা আলাদা। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ডাকসু নির্বাচন। ২০১৯ সালে যে নির্বাচন হয়েছে এটাকে আসলে নির্বাচন বলা যায় না, একটা ছিল একটা আইওয়াশ, দৃষ্টিকে অন্যদিকে ঘুরানোর জন্য। তাছাড়া বিগত সকল নির্বাচন হয়েছে যে কোনো রাজনৈতিক সরকারের অধীনে, এবার নির্বাচন হচ্ছে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ কারণে অনেক দিক থেকে এবারের নির্বাচন আলাদা। আর কোনো রাজনৈতিক দল এককভাবে কোনো প্রভাব দেখাইতে তেমন একটা পেশি শক্তি দেখানোর সুযোগ পাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন ছিল ডাকসু নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন আছে। তিনি বলেছেন পরিবেশ আপাতত সুষ্ঠু হবে কিনা এই আশঙ্কা বিরাজ করছে। নির্বাচনী বিধিমালা লঙ্ঘন হচ্ছে, একটি দলের পক্ষে ইউনিভার্সিটি মেরুকরণ হয়েছে, প্রায় ৭০% এককেন্দ্রিক হয়ে গিয়েছে। ৩ নম্বর প্রশ্ন ছিল আপনার দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকট কি। তিনি বলেছেন চিকিৎসা সংকট, খাদ্য সংকট, আবাসন সংকট, গবেষণা সংকট, বরাদ্দ সংকট। এখনো ১০০ বছর হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হতে পারেনি। হ্যাঁ। ৪ নম্বর প্রশ্ন ছিল আপনি কি চমক দেখাবেন নির্বাচিত হলে। যে সংকটগুলোর কথা বলেছেন, গবেষণার বরাদ্দ বাড়ানোর চেষ্টা করবেন, অ্যালামনাই ফান্ড করবেন, এক ছাত্র এক সিট ব্যবস্থা করবেন, স্বাস্থ্যের সংকট দূর করবেন, রাত্রিকালীন জরুরি চিকিৎসার ব্যবস্থা করবেন, নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস করবেন, সকল ধর্ম বর্ণ মানুষের জন্য ইবাদতের একটি নিরাপদ আশ্রয়স্থল হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৫ নম্বর প্রশ্ন ছিল আপনার প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কেন ভোট দিবে মানুষ। তিনি বলেছেন গত ১ বছরে যে ইভেন্টগুলো আমি করেছি যা আর কেউ করতে পারেনি, আমার প্যানেল করেছে, এবং আমার প্যানেল একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল। এখানে চাকমা আছে, নারী আছে, পর্দাওয়ালা আছে, না পর্দাওয়ালাও আছে। স্বাধীনতার বোঝানোর জন্য স্বাধীনভাবে মানুষ চলতে পারবে, সব কিছুই আমার প্যানেলে আছে। তো গত ১ বছর আমি যে কাজ করেছি ছাত্রদের জন্য, সেই কাজের ভিত্তিতে আশা করি শিক্ষার্থীরা আমাদের প্যানেলকে বিবেচনা করবে, এটা বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন যদি আপনি নির্বাচিত না হন
তাহলে আপনি কি করবেন? নির্বাচিত না হলে আপনার ভূমিকা কি হবে? তিনি বলেছেন, এটা যেই জিতুক জুলাই জিতে যাবে, আমি জিতে গেলেও জিতে যাব, হেরে গেলেও জিতে যাব। আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। একসাথে কাঁধ মিলিয়ে আমরা হাসিনাকে তাড়িয়েছি। এবার আসি ইলিয়াস হোসেনের ভয় ও আশঙ্কা। ইলিয়াস হোসেন তিনটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাদেক কায়েমকে নিয়ে। একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন হাসনাত আব্দুল্লাহ, সাদেক কায়েম এবং শরীফ ওসমান হাদি যে এই তিনজনের প্রতি ভালোবাসা অবিচল আছে আমার, এবং এই ভালোবাসা অবিচল থাকবে যতদিন তারা ভারত আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে। দ্বিতীয় একটি পোস্ট দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিবেশ, এই পরিবেশে যদি সাদেক কায়েম জিতে তাহলে জুলাইটা অটুট থাকবে, আর নয়তো সব উড়ে যাবে অনৈক্যের ঝড়ে। কারণ এর আগে 90 সালে ছাত্রদল যখন জিতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানুল্লাহ প্যানেল, তখন তারা চিরতরে ডাকসুর ইলেকশন বন্ধ করে দিয়েছে। এবারও যদি ছাত্রদল জিতে সেরকম একটি আশঙ্কা থাকছে। আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে গতকালের ইলেকশন, এজিএস ইলেকশনে মায়েদ নামের এক ছেলেকে প্রশ্ন করেছে একটা ছেলে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলে, আপনারা জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন কি আবার বন্ধ করে দিবেন কিনা? তখন সে বলেছে তুমি শিবির কর, মানে ট্যাগ দিয়ে দিয়েছে। এটা নিয়েও ইলিয়াস হোসেন একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন প্রশ্ন শুনে প্রশ্নকর্তার জবাব না দিয়ে তাকে শিবির টিক দিয়ে দেওয়া শেখ হাসিনা পালানোর পর এটাই প্রথমবারের মতো ঘটেছে। কিন্তু দেখেন ত্যাগের রাজনীতি কিন্তু ছাত্রদল শুরু করে দিল, এটাই প্রথম। অর্থাৎ ছাত্রদল যদি জিতে তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, এই আশঙ্কার কথা, এই ভয়ের কথাই সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করেছেন। সেই ভয় থেকে কাটিয়ে উঠতে জন্য শিক্ষার্থীদেরকে প্রমাণ করতে হবে, শিক্ষার্থীদেরও যদি চায় শিবির বলে কাউকে না পেটাক, শিবির বলে ক্যাম্পাস থেকে বের করে না দেখ, চেতনার রাজনীতি না হোক, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা এই সাদেক কায়েমকে ভোট দেওয়া উচিত। তো শেষ স্ট্যাটাসের মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আহ্বান করেছেন, অনুরোধ করেছেন তারা যেন সাদেক কায়েমের প্যানেলকে ভোট দেয়। সাদেক কায়েমের প্যানেল জিতলে সবাই জিতবে। সাক্ষাৎকারে সাদেক কায়েম যেটা বলেছেন যে আমি জিতলেও জিতে যাব, হারলেও জিতে যাব, জুলাই জিতবে, এটা তার উদারতা। কিন্তু ছাত্রদল জিতলে ছাত্রলীগের একটি সেকেন্ড কপি ক্যাম্পাস প্রচলিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই ছিল ইলিয়াস হোসেনের ভয়। সাদেক কায়েমের সাক্ষাৎকারের পরে সবাই অফুরন্ত অনেক ভালোবাসা নেবেন। আজ শুক্রবার, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য অসীম দোয়া করি। যারা আমার এই বাক্য পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের জন্য অপরিসীম দোয়া, সুস্থতার জন্য, ভালোবাসার জন্য, তাদের অফুরন্ত রিজিকের জন্য, আপনাদের সন্তানদের জন্য অনেক ভালোবাসা, দোয়া। আর আপনাদের দোয়াতে যদি একটু মনে আসে সামান্য, আমাকে রাখবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।